মাহির গাড়ি থেকে নেমে একটু দাঁড়ালো সেখানে। ওপাশ থেকে রোজি বেরিয়ে এলে মাহির আর কোনদিকে না তাকিয়েই সামনে হাঁটা ধরে। বিশাল বিশাল কদম তার, যার সাথে তাল মিলিয়ে হাঁটতে পারছে না রোজি। একেই তো পরনের গাউন, তার উপর আজকে পোদ্দারি করে হিল পড়েছে। মাহির অনেকটা এগিয়ে গিয়েছে, অথচ রোজি দুই হাতে গাউনটা উঁচু করে ধরে তার পেছনে রীতিমতো দৌড়াচ্ছে। অন্যমনস্ক হয়ে একনাগাড়ে হাঁটার মাঝেই মাহির অনুভব করল বাম হাতটা বেশ ফাঁকা ফাঁকা লাগছে। মাহির হাত তুলে দেখল, শূন্য। বিস্ময় নিয়ে পাশে তাকালো, কিন্তু সেখানেও রোজি নেই। মাহির থমকে দাঁড়িয়ে শটান পিছনে ফিরে তাকালো। কুয়াশার ধোঁয়াটে চাদর ভেদ করে দেখল, বেশ খানিকটা দূরত্বে রোজি দুই হাতে ভারী গাউনটা কোনোমতে ঝাপটে ধরে পুতুলের মতো দৌড়ে আসছে মেয়েটা। হিল জুতো পরে এই পিছালা পথে দৌড়ানোর প্রভাবটা ওর কুচকানো মুখটা দেখেই বোঝা যাচ্ছে। নিজের অবচেতন মনকে মনে মনে হাজারটা গালি দিল মাহির। মেয়েটাকে একা ফেলে সে কিভাবে এতদূর এগিয়ে এল। মাহির দ্রুত পায়ে রোজির দিকে এগিয়ে গেল। কোন বাক্য ব্যয় করল না, নিঃশব্দে রোজির পায়ের কাছে হাঁটু গেড়ে বসে পড়ল ও। রোজি চমকে উঠে দুপা পিছিয়ে যেতে চাইল। মাহির ভাই, চুপচাপ দাঁড়া। মাহির আলগোছে রোজির পা থেকে হিল জোড়া খুলে নিল। হিল দুটো এক হাতে ধরে, অন্য হাতে রোজির ফিনফিনে আঙুলগুলো নিজের শক্ত মুঠোয় বন্দি করে নিল। হাতটা তুলে মুখের কাছে নিয়ে প্রিয়তমার আঙুলের ভাঁজে একবার ঠোঁট ছুঁয়ে দিতেও কুণ্ঠিত হল না। চল, এই একটা শব্দই রোজির মধ্যে জন্ম নেওয়া এতক্ষণের সকল আর্দ্রতা কর্পূরের মতো হাওয়ায় উড়ে গেল। রাজশাহী শহরের নান্দনিক ল্যাম্পপোস্টের হলুদ আলোয় কুয়াশার ভেতর দিয়ে দুই জোড়া ছায়া দীর্ঘ হতে হতে এগিয়ে চলল। এই যাত্রার সমাপ্তি নেই, কেবল আছে সাময়িক স্বস্তি। একটানা প্রায় 25 মিনিট হাঁটার পর কুয়াশার চাদর ভেদ করে মীর মহলের বিশাল ভবনটা আবছা হয়ে চোখে পড়ল ওদের। যাত্রাটা বেশ নীরবেই কেটেছে, কেউই তেমন কথা বলেনি। বাড়ির সামনের বড় রাস্তাটা পার হয়ে লোহার বিশাল গেইটের সামনে থিতু হয়ে দাঁড়ালো দুজন। রোজি বেশ হাঁপিয়ে উঠেছে, ঘন ঘন শ্বাস নিচ্ছে আর ছাড়ছে। এতটা পথও আদৌ কোন দিন হেঁটেছে কি না সন্দেহ। তবুও বাহির থেকে মেয়েটা একদম শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। মাহির রোজির অবস্থা দেখে এবার ওকে একেবারে বুকের সাথে আগলে নিয়ে দাঁড়াল। তারপর পকেট থেকে ফোন বের করে দারোয়ানকে কল করল। মিনিট তিনেকের মধ্যেই দারোয়ান রহিম এসে গেট খুলে দিল। মাহির বলল, রহিম ভাই, আপনার একটা কাজ পড়ে গেল। রহিম বিনয়ের সাথে চটপট বলল, কন ভাইজান, কি কাম? ভদ্রা মোড়ের কাছে হুট করেই আমার গাড়িটা খারাপ হয়ে গেল। এত রাতে তো মেকারও পাওয়া সম্ভব নয়। তাই আপনাকে আজকে রাতটা একটু গাড়িতে থাকবে হবে। আচ্ছা ভাইজান, এ আর কি কাম? আমি যাইতাছি। একাই থাকতে পারবেন, নাকি একজন ড্রাইভারকেও সাথে দিব? না না, কাউরে দেউন লাগতো না। আমি এই এলাকারই পোলা, ক্যাডায় আইব আমার লগে লাগতে? আচ্ছা, গাড়ির দরজা ভালোভাবে লক করে রাখবেন। মাহির গাড়ির চাবিটা রহিমকে দিয়ে দিল। বাগানের রাস্তা ধরে বাড়ির দিকে যাওয়ার সময় দুতলার মাঝ বরাবর ঘরটার দিকে চোখ দিল মাহির। ঘরের লাগোয়া বেকনিতে চাঁদের আলোয় এক আবছা অবয়ব দেখা যাচ্ছে। দোতলার সিঁড়ি বেয়ে উঠে করিডোরের 3 নম্বর ঘরটার কাছে আসতেই মাহির বলল, তুই চেঞ্জ করে ফ্রেশ হয়ে নে, আমি আসছি। রোজি বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে চলে গেল। রোজি একটু এগিয়ে যেতেই মাহির ঘরের দরজাটার লোকে হাত রাখল। দরজাটা ভেতর থেকে লক করা ছিল না বলে সহজেই তা খুলে ভেতরে পা রাখল মাহির। ঘরের ভেতর ঘুটঘুটে অন্ধকার, কেবল বারান্দার খোলা দরজা দিয়ে এক ফালি চাঁদের আলো এসে লুটিয়ে পড়েছে মেঝের এক কোণে। সেই ম্লান আলো আধারির মাঝে মাহির নিঃশব্দে পা বাড়াল বারান্দার দিকে। চাঁদনি পোহানো রাতটা বেশ গাঢ় হয়েছে, কুয়াশার পাতলা চাদর এখন পুরো বারান্দাকে ঘিরে রেখেছে। তুবা চেয়ারে হেলান দিয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে আছে। রেলিংয়ের ভাঁজে পা দুটো তুলে দিয়ে এক গভীর ভাবনায় মগ্ন সে। পরনে একটা পাতলা ওলের সোয়েটার। কোলের ওপর রাখা ডান হাতের অনামিকার আংটিটা ডান হাত দিয়ে ঘুরিয়ে যাচ্ছে আনমনেই। মাহির একদম দরজার চৌকাঠের কাছে এসে দাঁড়ালো। তুবাকে দেখে মনে হচ্ছে, এই জগৎ থেকে বিচ্ছিন্ন একটা মানুষ বসে আছে সেখানটায়। মাহিরের উপস্থিতির সামান্যতম আভাসও ওর চেতনাহীন মনে পৌঁছালো না। আগের নাই পাথরের মূর্তি হয়ে স্থির হয়ে বসে রইল। মাহির ধীর পায়ে আরো খানিকটা এগিয়ে গিয়ে পরম মমতায় তুবাকে আড়াল করে দাঁড়ালো, তারপর আলতো করে হাত রাখল মাথায়। হঠাৎ চুলে কারো হাতের স্পর্শ পেয়ে তুবা সামান্য কেঁপে উঠল, কিন্তু অতটাও তটস্থ হল না। পাশে মাথা ঘুরিয়ে মাহিরকে দেখতে পেয়ে ম্লান হেসে মৃদু স্বরে ডাকল, ভাইয়া, এই শীতের মধ্যে এখানে বসে কি করছিস? ঘুমাবি কখন? এই তো ভইয়া, এখনই। বলতে বলতেই রেলিংয়ের ভাঁজ থেকে পা দুটো নামিয়ে সোজা হয়ে বসল তুবা। হুম, এক্ষুনি আয়। ঠান্ডা লাগাস না, কুয়াশা পড়ছে বাইরে।
বলেই মাহির ফিরে যেতে পা বাড়াতে নিলে তুবা আবদার মাখা সুরে বলে উঠল, আমাকে ঘুম পাড়িয়ে দিবে, ভাইয়া? তুবার মিনতিভরা কণ্ঠস্বর শুনে মাহির থমকে দাঁড়ালো। সত্যি বলতে, এই মুহূর্তে তুবাকে সময় নিয়ে ঘুম পাড়ানোর মতো এনার্জি বা মানসিকতা, কোনোটিই ওর নেই। সকাল থেকে অনুষ্ঠানের আয়োজন আর ছোটাছুটিতে শরীরটা বেশ ম্যাচম্যাচ করছে। মন, শরীর দুটোই এখন পরম শয্যাগামী হতে ইচ্ছুক। কিন্তু পেছনে থেকে ভেসে আসা এই আরতি এড়িয়ে যাওয়ার ক্ষমতাও মাহিরের নেই। তাই মনকে দাবিয়ে রেখে শান্ত গলায় বলল, আয়। বিছানায় এসে মাহিরের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল তুবা। মাহির পরম মমতায় ওর চুলে আঙুল চালিয়ে বিলি কাটতে লাগল। আগে প্রায়ই এভাবে তুবাকে ঘুম পাড়িয়ে দেওয়া হতো। কিন্তু গত ১.৫ বছরে বাড়ির সবার মতো মাহিরের আচরণেও এক অদৃশ্য দেয়াল তৈরি হয়েছে। সেই অবারিত আদর এখন আর আগের মতো প্রকাশ পায় না। এখন কেবল একজন আদর্শ বড় ভাই হিসাবে স্বাভাবিকভাবেই খেয়াল রাখা হয়। এই যেমন কলেজে, শপিংয়ে, এখানে ওখানে ঘুরতে নিয়ে যাওয়া, মাঝেমধ্যে পাশে বসে পড়াশোনা ও ভালোমন্দের খবর নেওয়া এসবই। এতদিন পর ভাইয়ের সেই পুরনো উষ্ণতা পেয়ে তুবা নিজের আবেগ আর ধরে রাখতে পারল না। চোখ দুটো তপ্ত অশ্রুতে ভরে উঠল। কিছুক্ষণ পরই সেই অশ্রু কণা চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে মাহিরের কোল ভিজিয়ে দিতে লাগল। তুবার নিঃশব্দ কান্না অনুভব করতে পেরে মাহির একটা গভীর শ্বাস ফেলল, কিন্তু কিছু বলল না। কেবল আলতো করে তুবার কপালে একটি স্নেহের চুম্বন এঁকে দিয়ে নিজের হাতে তার চোখ মুছে দিল। ভাইয়ের এই সামান্য প্রশ্রয় পেতেই তুবা তার জমানো অভিমানের ঝুলি খুলে বসল। ধরা গলায় বলল, আমাকে আর কেউ ভালোবাসে না ভাইয়া। কেউ আগের মতো আদর করে না। সবাই কেমন এড়িয়ে চলে। মাহির শান্ত স্বরে বলল, ভুল ভাবছিস, এখন আর ছোট নেই তুই। বড় হয়েছিস বলে প্রাইভেসি দিয়ে সবাই একটু দূরত্ব বজায় রেখে চলছে। তার মানে এই নয়, তোর প্রতি ভালোবাসা কমে গিয়েছে। না ভাইয়া, প্রাইভেসির দোহাই দিয়ে সবাই আমাকে দূরে ঠেলে দিচ্ছে। তুমি জানো, এই ১৫ মাস যাবৎ আব্বু আমার সাথে একটা কথাও বলেনি। প্রাইভেসির মানে যদি এমন নিঠুর একাকিত্ব হয়, তবে প্রাইভেসির দরকার নেই আমার। এমন প্রাইভেসি চাই না আমি। বলেই শব্দ করে ফুঁপিয়ে উঠল তুবা। এমন কথার প্রেক্ষিতে কি বলবে, তা জানে না মাহির। সাদ্দাত হোসেন একটু অন্য ধাঁচের ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। সন্তানদের তিনি খুবই ভালোবাসেন, আহ্লাদ করেন, তবে তারা যদি ভুলেও কোন ভুল করে ফেলে, তবে তার শাস্তি হয় দীর্ঘ। বিশেষ করে তার আত্মসম্মানে যদি আঘাত হানা হয়, বা আঙুল তোলা হয়। তার জলজ্যান্ত উদাহরণ সং মাহির নিজেই। তুবা ফুপিয়েই চলছে। সেই কান্না জড়ানো কণ্ঠে আবারও বলল, হ্যাঁ, অবুঝের মতো বড় ভুল করতে যাচ্ছিলাম আমি। কিন্তু যেভাবেই হোক, ফিরিয়ে এসেছি তো। সবার সিদ্ধান্ত মেনেও নিয়েছিলাম, এখানেও আমাকে কষ্ট দেওয়া হলো, সবাই আমাকেই দোষী সাব্যস্ত করল। এখানে আমার কি দেশ ছিল, বলো? আর কিভাবে আমি সেই ভুলের মাসুল দিব, ভাইয়া? পাগলি মেয়ে, এখানে মাসুলের কোন প্রশ্ন আসছে না। সবাই এখনো তোকে আগের মতোই ভালোবাসে। শুধু একটুখানি চাপা অভিমানে কেউ তা প্রকাশ করছে না। কিন্তু সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। একটু ধৈর্য ধর। আর কত ধৈর্য ধরব? সবার এমন গুমোট ভাব আমি নিতে পারছি না ভাইয়া। ভুল করলে আম্মু আর আগের মতো কথা শোনায় না, বকাবকি করে না। বাড়ির অন্যরা স্বাভাবিক কথাবার্তা বলে, কিন্তু আমার সাথে বলার মতো বাড়তি কোন কথা তাদের থাকে না। ছোট চাচি আগে আমাকে কত ভালোবাসতো, সবসময় আমার পক্ষ নিয়ে কথা বলতো, এখন তিনি আমার সাথে ভালোভাবে কথাটাও বলেন না। তার ধারণা আসিফ ভাইকে আমিই চলে যেতে বলেছি। অথচ আমি কোনোদিনই এমন কিছু বলিনি ওকে। শুধু সবকিছু মানিয়ে নিতে সেদিন কয়েকটা দিন চেয়েছিলাম তার থেকে। তুবাকে ঘুম পাড়িয়ে দিয়ে নিজের ঘরে ফিরতে ফিরতে রাত ২টা বেজে গেল। দরজার পাল্লা ঠেলে ভেতরে ঢুকতেই মাহিরের চোখ গেল বিছানার দিকে। সাদা রঙের কমফোর্টারের নিচে গুটিসুটি মেরে শুয়ে আছে রোজি। শার্টের বোতাম খুলতে খুলতে মাহির ধীর পায়ে সেদিকে এগিয়ে গেল। যা ভেবেছিল তাই, মেয়েটা গভীর ঘুমে বিভোর। থুতনি পর্যন্ত কমফোর্ট টানানো, সাদা কমফোর্টের কিনারাটা নিচের ঠোঁটের সাথে লেগে আছে। মাহির অপলক চেয়ে রইল সেই স্নিগ্ধ মুখটার দিকে। ঘুমের ঘোরে মুখটা একদম শান্ত। টানা টানা চোখের পাতাগুলো এখন বন্ধ, কিন্তু ঘন পাপড়ির ছায়া গালের ওপর পড়ে সেখানে সৌন্দর্যের এক বিশাল গভীরতা তৈরি করে দিয়েছে। তীক্ষ্ণ নাকটার ডান দিকের ছোট্ট কুচকুচে তিলটা উকি মেরে চেয়ে আছে, মাহিরকে নিঃশব্দে আহ্বান জানাচ্ছে একটু ছুঁয়ে দেখবার জন্যে। সেই অবাধ্য ডাক উপেক্ষা করার সাধ্য মাহিরের হল না। গা থেকে শার্টটা খুলে একদিকে ছুঁড়ে ফেলে দিল, নিজের উন্মুক্ত সুঠাম দেহ নিয়ে ঝুঁকে পড়ল রোজির দিকে। চুম্বকের দুই বিপরীত মেরুর ন্যায় মাহিরের পুরুষালী ঠোঁট আর রোজির নাকের মসৃণ ত্বক এক বিন্দুতে মিলে গেল। মাহির অনেকটা সময় নিয়ে ঠোঁট ছুঁয়ে রাখল নাকের সেই তিলটার ওপর।
ঠোঁটের আশেপাশের খোঁচা খোঁচা দাড়িগুলোর তীক্ষ্ণ স্পর্শে রোজির চোখের পাপড়িগুলো মৃদু কেঁপে উঠল, কিন্তু গভীর ঘুমের ঘোরে বিশেষ কোন প্রভাব ফেলল না। বেশ কিছুক্ষণ পর রোজির নাকের ডগা থেকে মাথা তুলল মাহির, কিন্তু সরে এলো না। একই অবস্থাতেই খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগল ঘুমন্ত রমণীকে। দৃষ্টি এবার ধীরে ধীরে নাক থেকে নিচের দিকে নামতে লাগল। নাকের নিচের সূক্ষ্ম কারুকার্যময় অংশটুকু উপরের ঠোঁটের ডগায় এসে নিপুণভাবে মিলিত হয়েছে। লালচে ঠোঁট দুটোর আকৃতিও একেবারে নিখুঁত। বেশি ফোলা নয়, আবার খুব বেশি ফিনফিনেও নয়। মাহির শুষ্ক ঢোক গিলে ঠোঁট থেকে চোখ সরিয়ে উপরের দিকে নিল। চাঁদের ন্যায় বাঁকানো ললাট তার। তবে চাঁদের দেহে কলঙ্কের দাগ থাকলেও এই ললাট একেবারেই স্বচ্ছ, সম্পূর্ণ দাগহীন পবিত্র স্থান। ফুলো ফুলো কপল দয়ের দুধে আলতা মসৃণ ত্বক, যেখানে তারুণ্যের সবটুকু লাবণ্য ঢেলে দেওয়া হয়েছে যেন। এই মেয়েটার সৌন্দর্য দিন দিন চক্রবৃদ্ধি হারে বাড়ছে। এত সুন্দর কে হতে বলেছিল? আর একটু কম সুন্দর হলে কি এমন ক্ষতি হতো? ওর এই সংহারী সৌন্দর্য যে মাহিরকে প্রতিনিয়ত খুন করছে, তার দায় ভার কে নিবে? ওয়াশরুম থেকে হালকা ফ্রেশ হয়ে এসে আর এক মুহূর্তও দেরি করল না মাহির। ঘরের বাতি নিভিয়ে দিয়ে রোজির পাশে শুয়ে পড়ল সে। পরম আবেশে রোজিকে নিজের কাছে টেনে নিয়ে বা হাতের বাহুর ওপর শুইয়ে দিল। কপালে আলতো একটা চুমু দিয়ে মাথাটা বুকের ঠিক মাঝখানে চেপে ধরল। ঘুমের ঘোরেই মাহিরের সান্নিধ্য টের পেল রোজি। অবচেতন মনেই আরও নিবিড়ভাবে মিশে গেল মাহিরের সাথে, চওড়া বুকে নাক মুখ ঘষে কয়েকবার লম্বা শ্বাস টেনে নিল। সুযোগ থাকলে এই বুকের ভেতরে সেধিয়ে যেতে এক চিলতিও দ্বিধা করত না মেয়েটা। মাহির মুচকি হেসে নিজের দীর্ঘদেহী দেহ দ্বারা রোজির ফিনফিনে ছোট্ট দেহটি সাপের মতো প্যাঁচিয়ে নিল। ডান হাত বাড়িয়ে ওর চুলের খোপাটা আলগোছে খুলে দিল, প্রায় মুহূর্তের মাঝেই মখমলের মতো নরম কালো চুলের গোছাটা ছড়িয়ে পড়ল বালিশের চারপাশে। সিথির দিকটায় আঙুল ডুবিয়ে বিলি কেটে দিতে লাগলো মাহির। এই মেয়েটা কাছে থাকলেই শান্তি শান্তি লাগে। স্বামী স্ত্রীর সম্পর্কে কি শুধু শারীরিক তৃপ্তিই সব? এই যে ছোট্ট মাথাটা, এটা বুকে রেখে যে তৃপ্তি পাওয়া যায়, তার ঊর্ধ্বে আদৌ কিছু আছে? তবুও ইদানিং মনটা বড্ড বেহায়া হয়ে উঠছে। একটুতেই মন ভরছে না। একটু কাছে টানলে আরও কাছে পাওয়ার তৃষ্ণা জাগে। একটু ছুলে দিলে আরও নিবিড়ভাবে ছোঁয়ার আকাঙ্ক্ষাটা তীব্র হয়ে ওঠে। রমণীর সবটুকু সৌন্দর্য নিজের মাঝে লাহন করে নেবার তৃষ্ণায় খাখা করে হৃদয়টা। এই ব্যাকুলতা, এই দহন জ্বালা, আর কবে বুঝবে মেয়েটা? কবে দুহাত প্রসারিত করে কাছে ডাকবে তাকে? মাহির ওর মুখটা একটু নামিয়ে রোজির মাথায় চুলের ভাঁজে ঠোঁট ছুঁয়ে দিল। রেশমি চুলের মনমাতানো সুবাস ওর ইন্দ্রিয়গুলোকে ক্রমান্বয়ে অবশ করে দিচ্ছে। আবেশে চোখ বুজে মাহির মনে মনে আওড়াল, তুই শুধু একবার, একটুখানি ভালোবাসার আবদার নিয়ে আমার দোরগোড়ায় দাঁড়িয়ে দেখ, প্রাণ, আমি নিজেকে সম্পূর্ণ উজাড় করে এক আকাশ সমান ভালোবাসা সমর্পণ করব তোর শিয়রে। বছরের দোরগোড়ায় ফেব্রুয়ারি মাসের কড়া ঘাতে শীত অতিথির বিদায়ের জন্য প্রস্তুতি নেবার কথা থাকলেও, এবার ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের দিকটাতে হঠাৎ করেই শীতের হাড়কাঁপানো রেশটা নতুন করে ফিরে এলো যেন। সকাল থেকেই সূর্যের দেখা নেই, আকাশের মুখ ভার, চারপাশটা ধোঁয়াটে কুয়াশায় ঝাপসা হয়ে আছে। দুপুরের আলোটাও যেন কুয়াশার দেয়ালে ধাক্কা খেয়ে ম্লান হয়ে গেছে। গাছের পাতাগুলো শিশিরে ভেজা, উত্তরের বাতাসটাও হিমেল পরশে বইছে। কিন্তু এই হাড়কাঁপানো ঠান্ডাকে হার মানিয়ে দিচ্ছে রান্নাঘরের ব্যস্ততা। সকাল থেকেই পদে পদে রান্না বাড়ির ধুম লেগেছে মীর মহলের পাকশালায়। তানজিলা বেগম চুলার একদিকে বড় প্যানে দুধ আর গুড় জাল দিচ্ছে, অন্যদিকে গরম গরম সাতখুপি পিঠে উঠছে। রান্নাঘরের প্রশস্ত মেঝেতে জন কাজের পুলি পিঠে আর হাতের সেমাই বানাতে ব্যস্ত। আর এই মুহূর্তে রোজির ঘাড়ে পড়েছে রোস্টের জন্য চিকেন প্রিকিং করার দায়িত্ব। কাটা চামিচ দিয়ে খুব মনোযোগ সহকারে চিকেনের গায়ে ছিদ্র করছে রোজি। শাহিদা বেগম আর উর্মিলা বেগম এমুখো হতে পারছেন না। তানজিলা বেগমের করা বারণ, আজকে তাদের জন্য রান্নাঘরে প্রবেশ নিষিদ্ধ। সেই সকালে উঠে নিজের পকেট থেকে ব্যাগে ব্যাগে বাজার সদাই করে নিয়ে এসেছেন লুৎফর রহমান। উদ্দেশ্য একমাত্র মেয়ের জামাই আর বিয়ান বাড়ির লোকেদের রাজকীয় আপ্যায়ন করা। লুৎফর রহমানের মনে সবসময়ই একটা সূক্ষ্ম আক্ষেপ কাজ করে, মেয়ের বিয়ে যদি অন্য বাড়িতে হতো, তবে নিয়মমাফিক বিয়ান বাড়ির সবাইকে দাওয়াত দিয়ে খাওয়ানোর ধুম পড়ত। এই শীতে জামাইকে নিয়ে একটা জমজমাট পিঠে উৎসবও বাদ যেত না নিশ্চয়। কিন্তু মেয়েকে নিজের বাড়িতেই বিয়ে দিয়েও সমস্যায় পড়েছেন তিনি। বিয়ান বাড়িটা নিজের বাড়ি হওয়াতে এই আনুষ্ঠানিক স্বাদগুলো মেটে না। আর এই আক্ষেপটুকু মেটাতে লুৎফর রহমান আর তানজিলা বেগম এবার এভাবেই বিয়ান বাড়ির আপ্যায়নের আয়োজন করেছেন। সকাল 8টা থেকে শুরু, এখন প্রায় দুপুর 1টা বাজতে চলল। এখনও ছাড় মেলেনি রোজির। এদিকে দীর্ঘক্ষণ আগুনের উত্তাপে থাকায় ঠান্ডার মাঝেও কপাল আর নাকে নিচে বিন্দু বিন্দু ঘাম জমে উঠেছে।
চুলার উপরের সর্বশেষ শেষ আইটেম, দেশি মুরগির মাংসটা কষানো হলে পরিমাণ মতো পানি ঢেলে দিলেন তানজিলা বেগম। ফ্রাইং প্যানটা নামিয়ে রোজির উদ্দেশ্যে বললেন, রোজি, বেরেস্তাটুকু পোলাওয়ের উপর ছিটে দিয়ে গোসল করতে যাও তুমি। বাকিটা আমি দেখছি। ঠিক আছে আম্মু। রোজি সাই জানিয়ে বাধ্য মেয়ের মতো বেরেস্তাগুলো ধোয়া উড়া সাদা পোলাওয়ের উপর ছিটিয়ে দিয়ে বেরিয়ে এল রান্নাঘর থেকে। এদিকে ড্রয়িং রুমে শাহিদা বেগম গুমর চিত্তে বসে আছেন। চিরচেনা সেই রান্নাঘর থেকে একটা বেলা দূরে থাকতেই যেন তার দম বন্ধ হয়ে আসার উপক্রম। ওই এক চিলতে ঘরের সাথে তার সখ্যতা যে কতটা গভীরে শেকড় গেড়েছে, তা আজ হাড়হিম করা দুপুরে হাড়ে হাড়ে উপলব্ধি করছেন তিনি। এবার রোজিকে বেরিয়ে আসতে দেখে উঠে সেদিকে এগিয়ে গেলেন তিনি। মা, মেয়ের রান্না বান্না শেষ হলো? ইস, মুখটা ঘেমে কি হয়েছে? গা মাথা আবৃত করে রাখা সুতির উড়োনাটার এক প্রান্ত টেনে অতি মমতায় রোজির কপালে জমে থাকা ঘামটুকু মুছে দিলেন তিনি। রোজি ক্লান্তির মাঝেও মৃদু হেসে জবাব দিল, হয়ে এসেছে বড় আম্মু, শুধু মুরগির মাংসটা নামানো বাকি। আচ্ছা, এবার আয় দেখি আমাদের সাথে। বলেই পুত্রবধূর হাত ধরে নিজের ঘরের দিকে পা বাড়ালেন শাহিদা বেগম। বিছানার উপর 4টে শাড়ি করে রাখা আছে, মোট 50টা শাড়ি। সিল্ক, টাঙ্গাইল, জামদানি থেকে শুরু করে বেনারসি, আরামদায়ক সুতি আর প্রিন্টের শাড়ির বিশাল বিশাল স্তূপ। শাড়ির এই বৈচিত্র্যময় সমাহার দেখে রোজির চক্ষু চড়ক গাছ। শাহিদা বেগম আলতো করে শাড়িগুলোর ওপর হাত বুলিয়ে বললেন, এখান থেকে একটা শাড়ি আজকে পরবি, আর বাকিগুলো তোর আলমারিতে রেখে দে, সময় করে সবগুলো পরবি। রোজি বিস্ময় সামলাতে না পেরে বলল, মানে, এতগুলো শাড়ি তুমি আমাকে দিচ্ছ বড় আম্মু? হুম, আমি আর কি করব এগুলো দিয়ে? অযথাই আলমারিতে পড়ে থেকে নষ্ট হচ্ছে। তোর কাছে থাকলে তাও পরতে পারবি, কিন্তু সবগুলোই আমাকে দিচ্ছ কেন? তুবা। রোজির কথা শেষ করতে না দিয়েই শাহিদা বেগম থামিয়ে দিলেন, তুবার জন্য তোকে ভাবতে হবে না। যা দিচ্ছি চুপচাপ নিয়ে যা। ওর জন্য আলাদা করে রাখা আছে, সময় মতো পেয়ে যাবে। রিমু ভাগেরটাও তাকে বুঝে দেওয়া হয়েছে। রোজি এবার আর মনের প্রশ্নটা দমিয়ে রাখতে পারল না। হহুত কৌতূহল নিয়ে বলল, বড় আম্মু, তোমার মোট কতগুলো শাড়ি? শাহিদা বেগম মৃদু হাসলেন, শুধু আমার বিয়ের সময়ই তোর নানা বাড়ি থেকে একবারে 80টা শাড়ি দিয়েছিল। তারপর বিয়ের পর এখান সেখান থেকে আরও কেনা হয়েছে, উপহারও পেয়েছি প্রচুর। আমি তো তেমন শাড়ি পরতাম না। এমন এমন শাড়ি আছে, এখনো পর্যন্ত যেগুলোর ভাঁজও খোলা হয়নি। তোরাই খোল, পর, আমি চোখ ভরে দেখি। তোমার বাবা বাড়ির পরিবার অনেক ধনী ছিল, তাই না বড় আম্মু? শাহিদা বেগমের দৃষ্টি সুদূরে হারালো। ধনী ছিল কি না জানি না রে মা, আসলে ধনীর সংজ্ঞা আমার ঠিক জানা নেই। তবে তোর নানাজান আমাকে খুবই ভালোবাসতেন। চাওয়ার আগেই সব পেয়েছি, সেটা জিনিসপত্র হোক কিংবা আদর। আব্বা, আম্মা, বড় ভাই, সবার ভালোবাসায় ভাণ্ডার পূর্ণ ছিল আমার। হয়তো এত বেশি পেয়েছিলাম যে পাওয়ার আয়ুটা অকালেই ফুরিয়ে গেল। আল্লাহ যেভাবে দুহাত ভরে দিয়েছিলেন, ঠিক সেভাবেই সবটুকু ফিরিয়ে নিলেন। কথাগুলো বলতে বলতেই কণ্ঠস্বর ভারী হয়ে এল ভদ্রমহিলার। চোখের কোণ বেয়ে টুপ করে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল কোলের উপর। রোজি তড়িঘড়ি করে এগিয়ে বসে জড়িয়ে ধরল শাশুড়িকে। কাঁধে মাথা রেখে আদুরি ভঙ্গিতে বলল, মন খারাপ করো না, বড় আম্মু। আমরা তো আছি। বড় আব্বু, আমি, মাহির ভাই, তুবা, আমরা সবাই তোমার কত আপন, বলো। ভালোবাসার জন্য আমরা তো আছি। যারা চলে গিয়েছে তাদের জন্য আফসোস করো না, দোয়া করো আল্লাহর কাছে। শাহিদা বেগম চোখ মুছে সামলে নিলেন নিজেকে। আচ্ছা শোন, আজ কোনটা পরবি দেখ তো। রোজি কাঁধ থেকে মাথা তুলে শাড়িগুলো দেখতে লাগল। দ্বিধায় পড়ে মুখ কুঁচকে বলল, সবগুলোই সবগুলোর থেকে বেশি সুন্দর। কোনটা যে পরি। শাহিদা বেগম কিছুক্ষণ শাড়িগুলোর ওপর চোখ বুলিয়ে দ্বিতীয় শাড়ি থেকে একটা সবুজ রঙের টাঙ্গাইল শাড়ি টেনে বের করলেন। এটা পর, আমার ভীষণ পছন্দের একটা শাড়ি। এটাতে তোকে দেখার খুব শখ হচ্ছে। রোজি শাড়িটা হাতে নিয়ে নিপুণ ভাঁজটা খুলে দেখতে লাগলো, শ্যাওলা সবুজ জমিনের সাথে কালো আর সোনালি সুতোর নকশা পার। আর আঁচলটা গোটাটাই কালো, যার মাঝে মাঝে সোনালি আর সবুজ সুতোর ডোরা কাটা। একেবারে নিখুঁত ডিজাইন। রোজি মুগ্ধ হয়ে শাড়ির ভাঁজে হাত বুলিয়ে দিতে দিতে বলল, ইস, বড় আম্মু, তোমার সবগুলো শাড়ি এত সুন্দর কেন? শাহিদা বেগম মৃদু হাসলেন। পরক্ষণেই একটু চিন্তিত হয়ে বললেন, কিন্তু এটার ব্লাউজটা তো তোর গায়ে ঢিলে হবে মা। কথাটি বলেই তিনি কিছু একটা ভেবে উঠে গেলেন। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর একটা গাঢ় সবুজ রঙের মখমলের ব্লাউজ হাতে নিয়ে ফিরে এলেন। আগের জায়গায় পা তুলে বসতে বসতে বললেন, এই ব্লাউজটা তোর গায়ে লাগতে পারে।
আমার বিয়ের আগেকার ব্লাউজ এটা, তখন আমি তোর মতোই চিকন চাকন গড়নের ছিলাম। আমাদের সময় এমন মখমলের ব্লাউজের চল ছিল। দেখ, শাড়িটার সাথে পরলে ভালো লাগবে না? রোজি ব্লাউজটা হাতে নিয়ে বলল। কালারটা সামান্য ডিফারেন্ট হলেও কম্বিনেশনটা কিন্তু দারুণ লাগবে। কিন্তু বড় আম্মু, আমি তো শাড়ি পরতে পারি না। আচ্ছা, গোসল করে আমার কাছে আয়, আমি সুন্দর করে পরিয়ে দিচ্ছি। কয়েকটি কাজের মেয়ে শাড়িগুলো ধয়ে উপরে দিয়ে গেল। রোজি সেগুলো থাক থাক করে ক্লোজেটে গুছিয়ে রেখে পাল্লাটা ভেজাতেই ঘরের দরজায় মাহিরের ছায়া পড়ল। মাহিরকে দেখেই রোজির ক্লান্ত মুখে এক চিলতে প্রাণবন্ত হাসি ফুটে উঠল। দ্রুত পায়ে এগিয়ে গিয়ে মাহিরের শরীর থেকে জ্যাকেটটা টেনে খুলে নিল, তারপর অভ্যস্ত হাতে শার্টের বোতামে হাত লাগাল ও। মাহির সুযোগ বুঝে টুক করে রোজির নরম গালে একটা চুমু খেয়ে বসল। পরনে কালকের সেই মেরুন রঙের থ্রি পিসটা দেখে প্রশ্ন করল, কি ব্যাপার? আজকে ম্যাডাম এখনো গোসল সারেনি যে? রোজি শার্টের বোতাম খুলতে খুলতে কিঞ্চিত গাম্ভীর্যতার সাথে জবাব দিল, আপনার ম্যাডাম আজ সকাল থেকে তার স্বামী আর শ্বশুরবাড়ির লোকেদের জন্য রাজকীয় সব রান্না বান্নায় ব্যস্ত ছিলেন। তাই গোসল সারার ফুরসত মেলেনি তার। তাই নাকি? তাহলে তো আজ ম্যাডামের নরম নরম হাতগুলোর ওপর দিয়ে বেশ ধকল গিয়েছে। হুম, অনেক। তাহলে উপায়? এই অধমের চুমুতে কি তার হাতের ব্যথা উপশম হবে? হবে, কিন্তু এখন না। সে এখন স্বামী সেবাতে নিবেদিত। ফ্রি হয়ে আপনার সার্ভিস নিবে। কথা বলতে বলতেই শার্টের শেষ বোতামটিও আলগা হয়ে গেল। দর্শমান হয়ে উঠল মাহিরের ফর্সা প্রশস্ত বুক, পুরুষালী সবচেয়ে মোহনীয় সৌন্দর্য। যার একক দর্শনই যেকোনো নারীকেই ঘায়েল করে দিতে সক্ষম। কিন্তু রোজির হাতে এখন সেদিকে তাকানোর সময় নেই। এবারও রোজি নিজেই দেহ থেকে শার্টটা টেনে খুলে নিল। তারপর কিছুটা সিরিয়াস হয়ে বলল, আপনি এবার গোসলে ঢুকে পড়ুন। আমি বড় আম্মুর রুমের ওয়াশরুমে যাচ্ছি। এখানেই হবে। তুই আগে সেরে আয়, তারপর আমি যাচ্ছি। সমস্যা নেই। উদ্ধৃতি চিহ্ন। সমস্যা আছে। একে একে গোসলে ঢুকলে দেরি হয়ে যাবে। মাহির এবার বাঁকা হেসে ফট করে বলে উঠল। তাহলে একসাথেই ঢুকি চল। সব প্রবলেম সলভ। রোজি চোখ পাকিয়ে তাকালো মাহিরের দিকে। কি দেখছিস? আমার সামনে জামা চেঞ্জ করতে লজ্জা পাবি? আরে, এটা নিয়ে চিন্তার কিছু নেই। ছোটবেলা কতবার তোর ডাইপার চেঞ্জ করে দিয়েছি আমি। এখন না হয়। রোজি এবার বেজায় রেগে গেল। কণ্ঠটা সামান্য উঁচু করে বলে উঠল। মাহির ভাই, বিরক্ত করছেন কিন্তু। চুপচাপ গোসল সেরে নামাজে যান বলছি। সবাইকে একসাথে খাবার টেবিলে বসতে হবে আজকে। অসহায় মাহিরের আর কি করার? বউয়ের ভয়ে লেজ গুটিয়ে নিল সে। ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে মাহিরের শার্টসহ প্রয়োজনীয় কাপড়চোপড় গুছিয়ে নিতে নিতে রোজি জিজ্ঞেস করল, আপনার কি আর কিছু ধুতে হবে? না, তুই যা, বলেই মাহির বিছানার ওপর থেকে একটা টি শার্ট তুলে নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়াল। রোজির তীক্ষ্ণ নজর এড়াল না সেটা। ও ভ্রু কুঁচকে শুধাল, ওই টি শার্টটা কেন নিয়ে যাচ্ছেন আবার? কেন, পরব তাই। মাহিরের সহজ স্বীকারোক্তি। আপনি না কাল রাতেও এটা পরেছিলেন? তাতে কি হয়েছে? শীতের দিন, একটু আধটু রিপিট করলে কিছু হয় না। রোজি এক লাফে সামনে গিয়ে ওর হাত থেকে টি শার্টটা প্রায় ছো মেরে কেড়ে নিল। মৃদু ধমকের স্বরে বলল, আপনি দিন দিন খাচ্চর হয়ে যাচ্ছেন কিন্তু। কালকের পরা টি শার্ট আজও পরবেন? আরে বাবা, কেবল রাতটাই তো পরেছিলাম। শীতের দিনে অত বাছবিচার না করলেও হবে। রোজি মাহিরের কোনো কথা কানে না তুলে ক্লোজেট থেকে অন্য একটা টি শার্ট নিয়ে এসে ওর হাতে ধরিয়ে দিয়ে বলল, ধরুন, এটা পরবেন। আর এটা আমি ধুয়ে দিতে নিয়ে যাচ্ছি। আর যদি কখনো দেখেছি রিপিট কাপড় পরতে। একজন আদর্শ স্ত্রীর ন্যায় রোজির কণ্ঠেও তীক্ষ্ণ শাসনের সুর। মাহির টি শার্টটা হাতে নিয়ে মাথা চুলকাতে চুলকাতে ওয়াশরুমের দিকে হাঁটা দিল। এটুকুনি মেয়ে ওকে কিভাবে শাসাচ্ছে, ভাবা যায়। গোসল সেরে ব্লাউজ আর পেটিকোট পরে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো রোজি। ভেজা মাথায় একটা সাদা তোয়ালে প্যাঁচানো। ব্লাউজটা শরীরের ভাঁজে সামান্য ঢিলে মনে হলেও, তা খুব একটা চোখে পড়ার মতো নয়। হাতাটা কুনুইয়ের একটু উপরে এসে পৌঁছেছে। মখমল কাপড় হওয়ায় ঘরের সোল পালতেও উজ্জ্বল শরীরে গাঢ় ব্লাউজটা অন্য রকম একটা আভা ছড়াচ্ছে। শাহিদা বেগম বিছানায় বসে রোজির জন্যই অপেক্ষা করছিলেন। ওকে দেখেই তিনি শাড়িটা হাতে নিয়ে উঠে দাঁড়ালেন। খুব যত্ন সহকারে অভিজ্ঞ হাতে শাড়িটা পরিয়ে দিতে লাগলেন তিনি। রোজিও মনোযোগ দিয়ে দেখছে, আয়ত্ত করছে প্রতিটি ধাপ। শাড়ির কুচি তুলতে তুলতে শাহিদা বেগম বললেন, এখন থেকে মাঝে সাঝেই এভাবে শাড়ি পরবি। আমার ছেলেটা খুশি হবে। পুরুষ মানুষ অন্য সব পোশাকের চেয়ে নারীদের অঙ্গে শাড়ি দেখতেই বেশি পছন্দ করে। রোজি এবার ফট করে বলে উঠল, তাহলে তুমি কেন পরতে না? বড় আব্বু কি শাড়ি পরা পছন্দ করতো না?
শাহিদা বেগমের হাত দুটো এক মুহূর্তের জন্য থমকে গেল। তারপর এক দীর্ঘশ্বাস ছেড়ে ম্লান হেসে বললেন, করতো মনে হয়। আসলে সেভাবে জিজ্ঞেস করা হয়নি কখনো। সাধারণভাবেই কুচি দিয়ে শাড়িটা পরিয়ে দিল রোজিকে। আঁচলের পাড়টা বা কাঁধে ফেলে দিয়ে বিপরীত পাড়টা ওই একই কাঁধের উপর তুলে সেখানে ছোট একটা ভাঁজ দিয়ে পাড়টা সোজা করে বসিয়ে দিলেন। দাড়ি। তারপর ছোট একটা সেফটি পিন দিয়ে ব্লাউজের সাথে আঁচলটা আটকে দিলেন। এবার ভদ্রমহিলা কাঠের আলমারির ভেতর থেকে চিকন দুটো স্বর্ণের চুড়ি বের করলেন। এদিকে আগে থেকেই রোজির শরীরে ছোট ছোট কিছু অলংকার ছিল, যেমন কানে ছোট দুটো স্বর্ণের দুল, গলায় একটা পিঠা চেইন আর দুই হাতের আঙুলে মোট 3টে আংটি, সবশেষে পায়ের উপর নূপুর, এগুলো রোজি সবসময়ই পরে থাকে। এবার শাহিদা বেগমের হাতের চুড়ি দুটোও যুক্ত হয়ে গেল। সোনালি চুড়িগুলো চিকন হলেও তার উপরই হালকা করে নান্দনিক নকশা কাটা। ভদ্রমহিলা রোজির কবজিতে চুড়ি পরিয়ে দিতে দিতে বললেন, বিবাহিত মেয়েদের হাতে চুড়ি ছাড়া পরনে শাড়ি একদম মানায় না। তাই সব সময় না পরলেও যেদিন শাড়ি পরবি সেদিন অবশ্যই হাতে চুড়িও পরবি। দুহাতেই পরানো শেষ হলে রোজির আপাদমস্তক একবার চোখ বুলিয়ে নিলেন শাহিদা বেগম। ভদ্রমহিলার দৃষ্টিতে মুগ্ধতা স্পষ্ট। ঠোঁটের কোণে এবার এক চিলতে তৃপ্তময় হাসি ফুটে উঠল। কপালে পরম উষ্ণতায় ঠোঁট ছুঁয়ে দিলেন তিনি। মুগ্ধ কণ্ঠে বললেন, মাশা আল্লাহ, কারো নজর না লাগুক। চোখের নিচে হালকা করে কাজল টেনে দিস তো, মা। কাজলের কালি কুনজরের ঢাল। রোজি ঘরে ফিরে ড্রেসিং টেবিলের আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। শীতের শুষ্ক ত্বককে কোমল করতে হাত পা আর মুখে ময়েশ্চারাইজার মেখে নিল ও। ঠোঁটে হালকা ভ্যাসলিন আর চোখের নিচে কাজলের আলতো একটা টান দিতেই মায়াবী মুখটা পুরোপুরি জীবন্ত হয়ে উঠল যেন। এরপর মাথা থেকে ভেজা তোয়ালেটা খুলতেই এক ঢলকালো চুল হুড়মুড় করে পিঠ ছাপিয়ে কোমরের একটু নিচে নিচে নেমে এলো। আজ আর হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকানোর প্রয়োজন বোধ করল না রোজি। ভেজা চুলগুলোকে ঘাড়ের বা পাশ দিয়ে সামনে নিয়ে তাতে চিরুনি বুলাতে লাগল। লম্বা চুলের ভাঁজে কয়েকটা টান দিতেই দরজা ঠেলে ভেতরে পা রাখল মাহির। স্বাভাবিকভাবেই হেঁটে আসছি ও। কপাট পার হতেই দরজার সামনাসামনি রাখা ড্রেসিং টেবিলের আয়নায় দৃষ্টি গেল ওর। ব্যাস, মুহূর্তেই ওর পা দুটো সেখানেই মেঝের সাথে আটকে গেল। চোখের পলকে এক সচল সত্তা নিশ্চল মূর্তি ধারণ করে নিল। আয়নার স্বচ্ছ কাচের ওপারে মাহিরের চোখের পলক পড়ছে না। বুকের ভেতরটা এক নিস্তরঙ্গ দিঘি ছিল, যেখানে রোজির এই রূপের ছোঁয়া লেগে হঠাৎ করেই সহস্র ঢেউয়ের তোলপাড় শুরু হয়েছে। এই মুহূর্তে মাহিরের মন কুঠুরিতে একটা উপমায় প্রতিধ্বনিত হচ্ছে, বনলতা। সবুজ শাড়ির স্নিগ্ধতায় মোড়া এক জীবন্ত বনলতা দাঁড়িয়ে আছে যান্ত্রিক আয়নার সম্মুখে। যার সৌন্দর্য মাহিরের সমস্ত সত্তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরছে। মাহিরের হৃতস্পন্দন তীব্রতর হল, এক অদ্ভুত ঘোর ওর মস্তিষ্কের শিরায় শিরায় বইতে লাগল, যে ঘোরে কেবলই মুগ্ধতা আর নেশা মেশানো। এদিকে রোজি আয়নায় মাহিরের চোখে চোখ রেখেই শান্ত হাতে চুলে চিরুনি বুলিয়ে যাচ্ছে। ওর এই শান্ত শীতল দৃষ্টি মাহিরকে নিজের দিকে টানছে যেন। মাহিরও সেই অদৃশ্য সুতোর টানে ধীর পায়ে এগিয়ে আসতে লাগল। রোজির ব্যাকসাইড ঘেঁষে দাঁড়াতেই ওর গায়ের মেয়েলি সিক্ত সুবাস মাহিরকে আরও বিবশ করে দিল। সেই বসে বশবর্তী হয়ে মাহিরের বলিষ্ঠ হাত দুটো রমণীর শাড়ি আর ত্বকের সীমানা ভেদ করে উন্মুক্ত কোমরে আঁকড়ে ধরল, এক টানে নিজের সাথে জড়িয়ে নিল আজন্ম তৃষার এই আশ্রয়কে। মাহিরের তপ্ত হাতের স্পর্শ নিজের কোমল ত্বকে লাগতেই রোজি যেন এক লহমায় বিদ্যুৎ স্পৃষ্ট হল। এক তীব্র শিহরণ ওর শিরদাঁড়া বেয়ে বয়ে গেল। চিরুনি ধরে থাকা হাতটি মাঝপথেই থমকে গেল। বুকের ভেতরটা কেঁপে উঠল এক অজানা আবেশে। অন্য হাতটি অজান্তেই মুষ্টিবদ্ধ হয়ে শাড়ির আঁচলটা শক্ত করে খামচে ধরল। আয়নায় দুজনের চার চোখ স্থির হয়ে রইল, একজনের চোখে আদিম মুগ্ধতা, অন্যজনের চোখে লজ্জাবনত আত্মসমর্পণ। মাহিরের পরনে কুচকুচে কালো রঙের মাসল ফিট টি শার্ট। টি শার্টের পাতলা কাপড়ের নিচে পেশিবহুল সুগঠিত বুকের ভাঁজগুলো স্পষ্ট হয়ে উঠেছে। রোজির মাথাটা ঠিক সেই প্রশস্ত বুকের ওপর থেকে আছে। ঘোর লাগা দৃষ্টিতে আয়নার দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ যেন সম্মোহন ভাঙল মাহিরের। ধীরে ধীরে মাথা নিচু করে রোজির উন্মুক্ত ঘাড়ের চন্দন রঙা ত্বকে নাকমুখ ডুবিয়ে দিল সে। শীতল ঘাড়ের সংবেদনশীল ত্বকে মাহিরের উষ্ণ তপ্ত স্পর্শ আছড়ে পড়তেই রমণীর গোটা শরীর নিঃশব্দে একটা ঝাঁকুনি দিয়ে উঠল। চোখের মণি কেঁপে উঠে আস্তে আস্তে ঢেকে গেল পাতার আড়ালে। এক অনির্বচনীয় অনুভূতির ঢেউ বয়ে গেল ওর ভেতর দিয়ে। মাহির নারী ত্বকের সবটুকু কোমলতা লাহন করে মুখটা এবার কানের কাছে নিয়ে এল। কানের নরম লতি ছুঁয়ে আবেশভরা কণ্ঠে ফিসফিস করে বলল, বনলতা, এই রুক্ষ ফাগুনে এমন সবুজের সমাহারে সেজে ওঠা কি খুব দরকার ছিল? এখন যে এই অধমের অবাধ্য মন এই সবুজে স্নান করতে তীব্রভাবে উতলা হয়ে পড়ছে। বলেন বনলতা, উপায় কি এখন?
মাহিরের কণ্ঠের এই গাঢ় নেশার গভীরতা রোজির সমস্ত চেতনাকে এলোমেলো করে দিল। ওর ভেতরের সবটুকু প্রতিরোধ মাহিরের ওই একটি ফিসফিসানিতেই ধূলিসাৎ হয়ে গেল যেন। লজ্জার এক গাঢ় আরক্তিম আভা রমণীর গাল বেয়ে গলার ভাঁজ পর্যন্ত ছড়িয়ে পড়ল। এমন তপ্ত আর নিবিড় কথার কোনো প্রত্যুত্তর ওর জানা নেই। নিজের এই নুয়ে পড়া লজ্জা লুকাতে রোজি হঠাৎই মাহিরের বাহুবন্ধনের ভেতরেই চট করে ঘুরে গেল। পর মুহূর্তেই মাহিরের চওড়া আর পেশিবহুল বুকের মাঝে মুখ গুজে দিল। মাহিরের টি শার্টের নরম কাপড়ে নিজের উত্তপ্ত মুখটা লুকিয়ে এক টুকরো আশ্রয় খুঁজে নিতে চাইল। কিন্তু পরমুহূর্তেই আঁতকে উঠল রোজি। ওর কানের খুব কাছে মাহিরের হৃৎপিণ্ডটা ক্রমাগত সজোরে বিদ্রোহ ঘোষণা করছে। মাহির কোমর থেকে এক হাত সরিয়ে রোজির মাথাটা আরেকটু ভালোভাবে ঠেসে ধরল বুকের সাথে। আপনার রূপের দহনে আমার অস্থিরতার একাংশ টের পাচ্ছেন কি? ধিপ ধিপ, ধিপ ধিপ। ছন্দময় তীব্র শব্দ। রোজি স্পষ্ট শুনতে পাচ্ছে মাহিরের বুকের হাহাকার। প্রতিটি স্পন্দন এক একটা না বলা কথা, যা মাহির মুখে বলতে পারেনি, কিন্তু তার রক্তকণিকাগুলো ঠিকই আছড়ে পড়ছে রোজির কানের লতিতে। রোজি এবারও কোনো উত্তর দিতে পারল না। ওর হাত দুটো মাহিরের টি শার্টের কাপড়টা আরও শক্ত করে খামচে ধরল। এত আদর, এত মুগ্ধতা আর এতখানি আশ্রয়, না চাইতেন এত বেশি পেয়ে কোন এক অজানা আতঙ্কে রোজির মনকু ডেকে উঠল। মনে পড়ে গেল শাহিদা বেগমের বিষাদ মাখা কথাটা, এত বেশি পেয়েছিলাম যে পাওয়ার আয়ুটা অকালেই ফুরিয়ে গেল। মাহিরের এই উজাড় করা ভালোবাসা পেতে পেতে একসময় যদি তার ভাণ্ডারও এভাবে পূর্ণ হয়ে অকালেই ফুরিয়ে যায়? এমন আজব শঙ্কায় রোজির শঙ্কিত সত্তা হু হু করে উঠল। চোখ ভিজে এল। স্বামী নামক মানুষটার বুকে মুখ গুজে থাকা অবস্থাতেই মেয়েটা নিঃশব্দে কেঁদে দিল। কোনো শব্দ নেই, নিঃশব্দে বেরিয়ে আসা চোখের নোনা জলটুকু শুষে নিতে লাগলো মাহিরের তপ্ত বুক। বুকের ভিজে ওঠা অংশটুকু অনুভব করতেই রোজির মাথাটা আলতো করে বুক থেকে তুলে ধরল মাহির। এই মুহূর্তে রমণীর আরক্তিম মুখ, জলে ভেজা চোখের পাতা আর টলমল করা চাউনি দেখে মাহির আজ কেন যেন বিচলিত হল না। বরং হৃদয়টা তৃপ্ত হয়ে উঠল ওর। মুখ নামিয়ে রোজির দুই চোখের কোণে জমে উঠা নোনা অশ্রুটুকু ঠোঁট দিয়ে নিজের মাঝে শোষণ করে নিল সে। এরপর রোজির কপালে নিজের কপাল ঠেকিয়ে এক চিলতে হাসল মাহির। আদুরে গলায় বলল, কাজল পড়েছেন না? এখন কাঁদলে তো সব লেপ্টে ভূত হয়ে যাবেন ম্যাডাম। তখন কিন্তু এই রূপের দহন থেকে আমি মুক্তি পেয়ে যাব। আপনি কি তা চান? হু? রোজি নিজেকে সামলে নিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আপনি আমাকে একটু কম কম ভালোবাসবেন মাহির ভাই। যাতে আমাদের ভালোবাসার ভাণ্ডারটা তাড়াতাড়ি ফুরিয়ে না যায়। আমি পাহাড় সমান ভালোবাসা চাই না, আমি অল্প ভালোবাসা চাই, তবে সারা জীবন চাই। রোজির মুখে এমন আকুতি শুনে কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে রইল মাহির। তারপর ওর মুখটা দুহাতের আজলায় নিয়ে কপালে দীর্ঘ এক চুমু খেয়ে বলল, পাগলি। আমাদের ভালোবাসার ভাণ্ডার 7 জন্মেও ফুরাবার নয় রোজ। এর কোনো সীমা রেখা নেই। ধর, আমাদের ভালোবাসা জোয়ারের মতো, একে অপরকে যত দিব, ততই বাড়বে। তাছাড়াও ভালোবাসা তো আমি শুরুই করলাম না এখনো পর্যন্ত। এখনো কত ভাবে, কত কত ভালোবাসা দেওয়া বাকি তোকে। আমার ভালোবাসার একরত্তিও টের পাসনি তুই। কিভাবে যে ভালোবাসবো তোকে। তুই পাগ। মাহিরের নেশাতুর কণ্ঠের কথাগুলোর গভীরতা বুঝতে পেরে রোজির বিষণ্ণতা হাওয়া হয়ে গেল। নিজেকে চরম লজ্জার হাত থেকে বাঁচাতে চট করে হাতের তালু দিয়ে মাহিরের মুখ চেপে ধরল। লাজুক কণ্ঠে বলল, প্লিজ, থামুন। মাহির নাছোড়বান্দার মতো দুষ্টু ভঙ্গিতে ভ্রু নাচিয়ে রোজির হাতটা সরিয়ে দিল। ওর মুখের কাছে ঝুঁকে গিয়ে হিসহিসিয়ে বলল, এখন একটু বাসি? ভয় নেই, দিনের বেলা তো এখন। মন চাইলেও বেশি কিছু সম্ভব নয়। বলেই মাহির অতর্কিত হাতে রোজির কোমর ছেড়ে নিজের বরাবর শূন্যে তুলে নিল। রোজি অপ্রস্তুত হয়ে মাহিরের কাঁধ খামচে ধরল। ঘটনার আকস্মিকতায় পায়ের নুপুরজোড়া একবার রিনঝিন শব্দ করে উঠল। মাহির অপলক চেয়ে রইল রোজির কাজলমাখা চোখে, সেখান থেকে ধীরে ধীরে চোখ নেমে এল ওর কম্পিত অধর যুগলের দিকে। একসময় দুজনের অধর পরস্পরের অতি সন্নিকটে চলে এলো। অধর ও ওষ্ঠের মাঝে অতি সন্নিকটের দূরত্বটুকুও ঘুচে যাওয়ার ঠিক আগ মুহূর্তে, ঘরের দরজায় সশব্দে করাঘাত পড়ল। নিস্তব্ধ ঘরে কাঠের দরজার ঠক ঠক শব্দটাই বজ্রপাতের মতো ছড়িয়ে পড়ল যেন। রোজি আতকে উঠে মাহিরের কাঁধ থেকে হাত সরিয়ে নিল, বুক থেকে ছিটকে নামার চেষ্টা করতে লাগলো মেয়েটা। এদিকে মাহিরের বিশেষ কোন প্রতিক্রিয়া নেই। রোজি অসহায় দৃষ্টিতে ওর দিকে তাকালো। দরজার ওপার থেকে ভেসে এলো রিমুর সৌজন্য মাখা কণ্ঠস্বর। রোজি আছো? তীব্র অনিচ্ছা সত্ত্বেও মাহির এবার ধীরেসুস্থ রোজিকে নামিয়ে দিয়ে ঘরের অন্য পাশে চলে গেল। অপ্রস্তুত রোজি কুল কিনারা না পেয়ে মেঝের উপর পড়ে থাকা চিরুনিটা দিয়ে তুলে নিয়ে চুল আঁচড়ানোর অভিনয় করতে লাগল।
গলার স্বর যতটা সম্ভব স্বাভাবিক রেখে একটু উঁচিয়ে বলল, কে? ভাবি? ভেতরে এসো ভাবি। ভেতর থেকে রোজির অনুমতি পেয়ে রিমু দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল। রোজির এই নতুন রূপ দেখে রিমুও ক্ষণিকের জন্য থমকে গেল যেন। মুগ্ধ নয়নে ওর দিকে এগিয়ে এসে বলল, বাহ, আমার অপরূপা যা, আমার তো এখন হিংসে হচ্ছে রোজি। রোজি লাজুক হেসে পাল্টা জবাব দিল, হিংসে তো আমার করার কথা ভাবি। তোমাকে যা সুন্দর লাগছে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, কারো নজর না লাগুক। বলেই রোজি রিমুর মুখের দুপাশে দুই হাতের আঙুল মটকে নজর কাটানোর ভঙ্গি করল। তারপর দুজনেই একসাথে হু হু করে হেসে উঠল। রিমুর সাজটাও একদম চোখে পড়ার মতো। হালকা বেগুনি রঙের শাড়িটার সাথে সিল্কি স্ট্রেট চুলগুলো পিঠে ছেড়ে রাখা, চোখের গাঢ় কাজল, ঠোঁটের হালকা লিপস্টিক আর কপালে ছোট্ট কালো টিপ। এতেই উজ্জ্বল শ্যামলা চেহারার জৌলুস যেন ফেটে পড়ছে। রিমু রোজির থুতনি ছুঁয়ে মুখটা ঘুরে ঘুরে দেখতে লাগল। খুঁতখুঁতে গলায় বলল, সবই ঠিক আছে, কিন্তু কপালটা একটু ফাঁকা ফাঁকা লাগছে। কালো টিপ আছে না? না ভাবি। আচ্ছা চলো, আমি দিয়ে দিচ্ছি। আমার কাছে আছে। আচ্ছা, মাহির ভাই কোথায়? রোজি এবার আলতো করে বিছানার দিকে ইশারা করল। কিন্তু মাহির নেই। রোজি এবার কৌতূহলী চাহনিতে পুরো ঘরে চোখ বুলিয়ে নিল। ঘরের কোথাও নেই মাহির। ওদের দুজনের হাসাহাসির আড়ালে কখন যেন মাহির নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গিয়েছে, রোজি টেরই পায়নি।